গুড মর্নিং চিলড্রেন। আজকের বাংলা ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কবিতা সংকলনের 10 নম্বর কবিতা নাম নুন। লিখেছেন কবি জয় গোস্বামী। সমকালীন কবিদের মধ্যে অন্যতম বিখ্যাত কবি হলেন জয় গোস্বামী। এই নুন কবিতাটি কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই নুন শব্দটির সঙ্গে তোমরা সকলেই পরিচিত। প্রতিদিনের খাবারে নুনের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক মাত্রায় নুন যদি খাবারে না থাকে তাহলে সে খাবার আমরা মুখে তুলতে পারি না। অথচ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা এই সামান্য নুনটুকু তাদের শুকনো ভাতে জোটাতে পারেন না। কথাটা শুনে তোমরা হয়তো খুব অবাক হচ্ছ, ভাবছ যে নুন এমন কি দামি বস্তু যা মানুষ জোটাতে পারে না। এই কবিতাটি পড়লেই বুঝতে পারবে কবি এই নুন শব্দটির সাহায্যে সমাজের ঠিক কোন ছবিটি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। এই কবিতায় কবি এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের অভাব অনটনের কাহিনীকে তুলে ধরেছেন। নুন শব্দটি এখানে আর্থসামাজিক প্রেক্ষাপটে এক বিশেষ রূপক হিসেবে ব্যবহার হয়েছে। নুন রোজকার খাবারের এক অত্যন্ত প্রয়োজনীয় বস্তু, অথচ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষের সেটুকু কেনার ক্ষমতা নেই। নুন আনতে পান্তা ফুরোয় অতি পরিচিত এই প্রবাদ বাক্যটি অনুধাবন করলেই বোঝা যায় এই শ্রেণীর মানুষের আর্থিক সামর্থ্য ঠিক কতখানি। এবার আমরা কবিতার স্তবক অনুসারে কবিতাটির অর্থ বিশ্লেষণ করার চেষ্টা করব। কবিতার প্রথম দুটি স্তবক হল, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখের ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে। এ কবিতার প্রথম লাইনের প্রথম শব্দটি হল আমরা। এই আমরা বলতে কবি এখানে চিরন্তন খেটে খাওয়া বঞ্চিত, শোষিত, নিপীড়িত মানুষদের কথা বলেছেন। এখানে বক্তা সেই শ্রেণীরই এক প্রতিনিধি বিশেষ। সে বলছে তাদের চাহিদা খুব সামান্য, পাওয়ার চেয়ে না পাওয়ার অঙ্কটাই তাদের জীবনে অত্যন্ত বেশি। কিন্তু তা বলে তাদের কোনো দুঃখ নেই। তাদের সারাটা দিন কাটে এক মুঠো ভাত ও পরনের কাপড় জোটাতে, কিন্তু তাও সবসময় তারা জোটাতে পারে না। অস্বাস্থ্যকর পরিবেশ, অর্ধাহার, অনাহার ও অপুষ্টির জন্য অসুখ বিসুখ সারা বছর তাদের পেছন ছাড়ে না। তার উপর আবার আছে ধার দেনা, নিত্য প্রয়োজন ও চিকিৎসা ইত্যাদির জন্য তাদের ধার করতেই হয়। এত অসুবিধা, এত কষ্ট, অভাব, হতাশা, তবু তার মধ্যেই তারা আনন্দ খুঁজে নেয়, কারণ তারা জানে এছাড়া তাদের উপায় নেই। তাই রাত হলেই কঠোর বাস্তব থেকে মুক্তি পেতে সামাজিক সম্পর্কের ধারণাকে বদলে পিতা পুত্র দু ভাইয়ের মতো গঞ্জিকাতে, এখানে গঞ্জিকা মানে হচ্ছে গাঁজা, গাঁজার নেশা করে। অভাবের তীব্রতা এত মারাত্মক যে বাপ ও ছেলের সম্পর্ককে ভুলিয়ে দেয়। এর পরের দুটি স্তবকে কবি লিখেছেন,
সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। কিভাবে ধার দেনা করে তাদের দিন কাটে তা তো তোমরা জানলে। এই দিন আনি দিন খাই মানুষগুলির রোজ হয়তো ঠিকমতো রোজগারই হয় না। রোজ রোজ বাজার করা তাদের পক্ষে বিলাসিতা মাত্র। তাই যেদিন হাতে দুটো পয়সা আসে সেদিন তারা লোভ সামলাতে না পেরে মাত্রাতিরিক্ত খরচা করে ফেলে। রোজ যারা এক মুঠো ভাত জোটাতে পারে না, তাদের জীবনে অন্য কোনো স্বপ্ন থাকলেও তা কখনো প্রকাশ পায় না। কিন্তু তাই বলে তাদের স্বপ্ন কিন্তু মরে যায় না। এদের অসংযমী জীবনেও কিছু গোপন স্বপ্ন থাকে। তাই বাজার করে বাড়ি ফেরার পথে গোপন স্বপ্নবিলাস আর সৌন্দর্য প্রিয়তায় কখনো কখনো গোলাপ চারা কিনে আনে। যেই মানুষগুলির নিজেদেরই ঠিকমতো মাথা গোঁজার জায়গা নেই, তোমরা জানো, দেখে থাকবে হয়তো যে কিভাবে এরা টিন, পলিথিন বা দরমার দমচাপা এক চিলতে ঘরে মাথা ঠোকাঠুকি করে থাকে। সেখানে কোথায় গাছ পুঁতবে আর সে গাছে আদৌ ফুল ফুটবে কি না তা নিয়ে তারা মাথা ঘামায় না। এভাবেই তারা অত্যন্ত অল্পে খুশি থেকে দুঃখ কষ্টের মধ্যে হেসে খেলে বেঁচে থাকার সার্থকতা খুঁজে বেড়ায়। এর পরের দুটি স্তবকে কবি লিখেছেন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এই স্তবকে বক্তা বলেছেন, সব কিছুরই একটা সীমা থাকা দরকার। কখনো কখনো এভাবে দিনের পর দিন মানিয়ে চলা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর নেশা করে মাঝরাতে বাড়ি ফিরে আসে এক রাশ খিদে নিয়ে। খেতে বসে যখন দেখে যে ঠান্ডা ভাতে একটু নুনের ব্যবস্থাও নেই, এখানে ঠান্ডা ভাত বলতে সকালের বানানো ভাত যা জল দিয়ে রাখা ছিল, সেই ঠান্ডা ভাতে যদি একটু নুনের ছোঁয়া না থাকে তাহলে সেটা তারা কি করে খাবে বলো তো? এইখানে চিন্তা করো, তোমার সামনে তোমার মা যখন ভাতের থালা বেড়ে দেন, সে ভাতের চারপাশে থাকে নানা রকম তরি তরকারি, আর এই মানুষগুলো ঠান্ডা ভাতে একটু নুনও জোটাতে পারে না। তখন তাদের বুকের মধ্যে জমে থাকা সব রাগ, অভিমান জ্বলন্ত লাভার মতো ফেটে বেরিয়ে আসে। চিৎকার করে সারা পাড়া মাথায় করে বাপ ও ছেলে দুজনে। এই আপোসকামী মানুষগুলি এমন বেপরোয়াভাবে চিৎকার চেঁচামেচি করে যে সারা পাড়া তা শুনতে পায়, জানতে পারে তাদের এই রাগ কী কারণে। কবিতার শেষ স্তবকে কবি বলছেন, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতিনিধি বেপরোয়া কথক চিৎকার করে বলে ওঠে, করি তো কার তাতে কি। ব্যক্তিগত যন্ত্রণা এভাবেই মুহূর্তের মধ্যে ফুঁসতে থাকা মানুষটার মুখ থেকে বার করে আনে অপ্রিয় সত্য কথাটা, করি তো কার তাতে কি। তার ক্ষোভ, তার অসহিষ্ণুতা ও ঔদ্ধত্য
ভেঙে দেয় শিষ্টাচারের দেওয়াল ও সৌজন্যের প্রাচীর। সে দাবি করে তথাকথিত সমাজপতি বা শাসক গোষ্ঠীর কাছে তাদের এক মুঠো শুকনো ভাতের পাশে কোনো তরকারি নয়, কেবল একটু নুনের ব্যবস্থা করা হোক। এবার লক্ষ্য করো, এই কবিতায় নুনের প্রসঙ্গ এসেছে কবিতার একেবারে শেষ পর্যায়ে দুবার। একবার এসেছে অভাবের সূত্র ধরে। কবি এই নুন কবিতায় যে নিম্ন মধ্যবিত্ত মানুষদের কথা তুলে ধরেছেন, তারা কোনো রকমে ঠান্ডা ভাত জোটালেও অন্য কোনো ব্যঞ্জন বা তরকারির চিন্তা তাদের মাথায় আসে না। তারা হয়তো প্রত্যাশাও করে না, কারণ তাদের চাহিদা খুব সামান্য, কেবল একটু নুন। এই অতি আবশ্যক জিনিসটি না পাওয়ার যন্ত্রণা প্রকাশ পেয়েছে নুন শব্দটির মধ্যে দিয়ে। আর একবার নুনের প্রসঙ্গ এসেছে দাবির সূত্র ধরে। তখন কবি নুনের বদলে লবণ শব্দটি ব্যবহার করেছেন। ছন্দের প্রয়োজনে তা করলেও কবি যেন এখানে ভদ্র সমাজের মনের মতো করে বার্তাটিকে তৈরি করে দিতে চেয়েছেন। শাসক শ্রেণীর কাছে দাবিপত্রে পোশাকি ভাষা ব্যবহার করাই যথার্থ। বিষয়ের সঙ্গে কবি এভাবেই মানানসই করে তোলেন শিল্প আঙ্গিক। অর্থাৎ ঠান্ডা ভাতে নুন বলতে এই নিম্ন মধ্যবিত্ত মানুষের দৈনন্দিন অভাবকে বুঝিয়েছেন, আর দ্বিতীয়বার শুকনো ভাতে লবণ বলতে জীবনের রুক্ষতার দিকটি কবি ইঙ্গিত করেছেন। আশা করি এই নুন কবিতার বিষয়বস্তু কিছুটা হলেও তোমরা হৃদয়ঙ্গম করতে পেরেছ। কবিতাটি মন দিয়ে বার কয়েক পাঠ করলে অর্থ আরও স্পষ্ট হয়ে উঠবে। ধন্যবাদ।